আজকের এই গভীর আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজমোহনস ওয়াইফ উপন্যাস, যেটা সজনীকান্ত দাস অনুবাদ করেছেন, তারই একটা বিশেষ অংশ নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা এর তৃতীয় পরিচ্ছেদ যেটা শিরোনাম স্বামী সম্ভাষণ, সেটার গভীরে যাব। ঠিক। আর এই পরিচ্ছেদটা কিন্তু চরিত্রদের সম্পর্ক বোঝার জন্য খুব জরুরি, আর তৎকালীন সমাজে ছবিটাও বেশ ফুটে ওঠে এখানে। একদম। এখানে আমরা দেখব প্রধান নারী চরিত্র আর তার স্বামী রাজমোহনের মধ্যে একটা বেশ তীব্র কথোপকথন আর মানসিক টানাপোড়েন। হ্যাঁ, একটা নাটকীয় সংঘাত। আমাদের হাতে এই পরিচ্ছেদের অনুবাদটা রয়েছে। দেখব যে জল আনতে যাওয়া একজন অল্পবয়সী বউ, সে বাড়ি ফেরার পর কিভাবে তার স্বামীর সাংঘাতিক রাগের মুখে পড়ে। হ্যাঁ, একটা খুব সাধারণ ঘটনা, কিন্তু তার পরিণতি ভয়াবহ। আমাদের লক্ষ্য থাকবে এই ঘটনার ভেতরের স্তরগুলো দেখা, চরিত্রদের মনের অবস্থাটা বোঝা, আর অবশ্যই এর মধ্যেকার যে সামাজিক বার্তা সেটাও ধরার চেষ্টা করা। নিশ্চয়ই। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, চলুন। গল্পটা শুরু হচ্ছে কনকময়ী আর তার সঙ্গিনী, রাজমোহনের স্ত্রী, ওদের বাড়ি ফেরার দৃশ্য দিয়ে। সঙ্গিনীটি খুব, যাকে বলে, অপ্রস্তুত, লজ্জিত। হ্যাঁ, কারণটা হলো পথে দুজন পুরুষ তাকে দেখে ফেলেছে, মথুর আর মাধব। এরা আবার রাজমোহনেরই আত্মীয়। ঠিক। আর রাজমোহনের স্ত্রী তো স্বভাবতই লজ্জাশীলা। বঙ্কিমচন্দ্র লিখছেন ১৯ শতকের ওই পরিবেশটা, পরপুরুষের সামনে আসাটা একটা বড় ব্যাপার ছিল। একদম। বিশেষ করে মথুরবাবু তো স্বামীর জেঠাতুতো ভাই, তার সামনে পড়ে যাওয়াটা যেন আরও অস্বস্তিকর। কিন্তু কনক, সে তো বেশ হালকা চালে নিচ্ছে ব্যাপারটা, হাসছে। হ্যাঁ, কনকের প্রতিক্রিয়াটা বেশ অন্যরকম। সে বলছে, কেন, ভগ্নিপতি কি তোমার মুখ দেখেনি কখনো? তার কাছে সামাজিক বিধিনিষেধগুলো অতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এখানেই একটা কন্ট্রাস্ট, তাই না? সঙ্গিনীটি এতটাই বিব্রত যে কনককে বলছে, কি লজ্জা, এ কথা কাউকে বলিস না ভাই। তার ভয়টা খুব স্পষ্ট, সামাজিক সম্মান নিয়ে চিন্তা। হ্যাঁ, আর কনক যখন হাসে তখন সে রীতিমতো বিরক্ত, বলছে, এমন জানলে তোমার সঙ্গে আসতাম না। তার ভেতরের ভয়টা, অসহায়ত্বটা বেরিয়ে আসছে। কনকের এই হালকা মনোভাব, এটা কি শুধু ওর ব্যক্তিগত চরিত্র, নাকি সমাজের মধ্যে এরকম ভিন্নতা ছিল? সেটা একটা ভাবার বিষয়। হয়তো কনকের মতো কেউ কেউ ছিল যারা এই প্রথাগত পর্দার কড়াকড়ি অতটা মানত না, কিন্তু রাজমোহনের স্ত্রীর প্রতিক্রিয়া দেখায় যে বেশিরভাগের কাছেই এই নিয়মগুলো কতটা প্রবল ছিল। তার ভয়টা শুধু লজ্জার নয়, হয়তো এরপর কি হবে সেটারও। আর সেই ভয়টাই সত্যি হলো। বাড়ির কাছে এসে দরজার দিকে তাকাতে এসে একদম ভয়ে কেঁপে উঠল। কারণ সেখানে দাঁড়িয়ে আছে রাজমোহন। হ্যাঁ, আর লেখকের বর্ণনাটা, তাহার দুই চোখ দিয়ে যেন অগ্নি বর্ষণ হইতেছিল। উফ, কি সাংঘাতিক! এই একটা বাক্যেই যেন সব পরিষ্কার। এই অগ্নিবর্ষণ, এটা শুধু তার রাগ না, এটা তার পুরো চরিত্রটাকেই দেখিয়ে দিচ্ছে। নিয়ন্ত্রণ, সন্দেহ, আগ্রাসন। স্ত্রীর সামান্য একটা কাজ, জল আনতে যাওয়া, যেটা তার চোখে নিয়ম ভাঙা, সেটা সে সহ্য করতে পারবে না। তার দাঁড়ানোর ভঙ্গি, চোখের দৃষ্টি, সবই যেন একটা ঝড়ের ইঙ্গিত। কোনো প্রশ্ন করার আগেই যেন শাস্তি ঠিক হয়ে গেছে। পরিস্থিতি দেখে কনক বুঝতে পারে সে সরে পড়তে চায়। জিজ্ঞাসা করে, আজ দেখছি একটা প্রলয় ঘটবে, তোর সঙ্গে যাব কি? কিন্তু সঙ্গিনীটি তাকে বারণ করে, বলে, না না, তুমি থাকলে হিতে বিপরীত হবে, তুমি বাড়ি যাও। এই যে একা বিপদটা সামলানোর সিদ্ধান্ত, এটা কি স্রেফ অসহায়ত্ব, নাকি এর মধ্যে এক ধরনের দৃঢ়তাও আছে যে সে নিজেই এর মুখোমুখি হবে? দুটোই হতে পারে। একদিকে হয়তো সে বন্ধুকে বিপদে ফেলতে চাইছে না, বা ভাবছে কনক থাকলে রাজমোহন আরও রেগে যাবে। অন্যদিকে এটাও ঠিক যে সে পালাচ্ছে না। সে জানে এই লড়াইটা একান্তই তার আর তার স্বামীর। বাধ্য হয়েই হোক সে প্রস্তুত হচ্ছে। কনক চলে যাওয়ার পর একটা মুহূর্তের নীরবতা। রাজমোহন চুপ করে আছে। হ্যাঁ, যতক্ষণ না স্ত্রী রান্নাঘরের দাওয়ায় কলসিটা নামায়। আর ঠিক তার পরেই সে স্ত্রীর পিছনে গেল, আর কি ভয়ানক অপমানজনক কাজ! কলসির সব জল উঠোনে ঢেলে ফেলে দিল। শুধু জল ফেলা নয়, এরপর খালি কলসিটা দূরে ছুঁড়ে মারল। স্ত্রীর আনা জল, তার পরিশ্রম, সবকিছুকে যেন অস্বীকার করা, উড়িয়ে দেওয়া। তার বৃদ্ধা পিসি প্রতিবাদ করতে এসেছিলেন, তাকেও কি ভাষায় ধমক দিল, চুপকার মাগি হারামজাদি! এই আচরণটা রাজমোহনের ক্ষমতার আস্ফালন, নিজের পিসিকেও ছাড়ছে না। তার রাগটা যেন শুধু স্ত্রীর ওপর নয়, সবার ওপর।
এরপর শুরু হলো জেরা। প্রথমে দাঁড়াতে বলল, তারপর ব্যঙ্গ করে, তবে রাজরানী কোথায় যাওয়া হইয়াছিল? এই রাজরানী সম্বোধনটাই তো বিদ্রূপ। কিন্তু স্ত্রীর উত্তরটা দেখুন, শান্ত কিন্তু দৃঢ়। লেখক বলছেন, রমণী অতি মৃদুস্বরে দার্ঢ্য সহকারে কহিল, জল আনিতে গিয়াছিলাম। এই দার্ঢ্য সহকারে কথাটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? সে ভয় পেয়েছে কিন্তু ভেঙে পড়েনি। একদম মিথ্যে বলছে না, মিনতি করছে না, সত্যিটা স্বীকার করছে। রাজমোহন যখন চিৎকার করে বলছে, আমি 10,000 বার বারণ করেছি না, তখনও সে শান্তভাবেই বলছে, করেছ। কিন্তু এরপর যা বলল তাতেই আগুন জ্বলে উঠল। হ্যাঁ, রাজমোহন যখন বলল, তবে গেলি কেন হারামজাদি, স্ত্রী উত্তর দিল, আমি তোমার স্ত্রী। এই উত্তরে কি একটা অধিকার বোধ আছে? মনে তো হয়। সে আরও বলল, গেলে কোনো দোষ নাই বলিয়া গিয়াছিলাম। মানে সে মনে করে জল আনতে যাওয়ার মতো সাধারণ কাজে কোনো অন্যায় নেই। স্বামীর নিষেধ সত্ত্বেও সে গেছে, কারণ কাজটা অন্যায় নয়। আর এটাই রাজমোহনের পুরুষতান্ত্রিক অহংকারে সরাসরি আঘাত করল। ঠিক, তার কাছে স্ত্রী মানে তো সম্পূর্ণ অধীন, তার নিজস্ব কোনো বোধ বা বিচার থাকতে পারে না। তাই স্ত্রীর এই উত্তরটা সে সহ্য করতে পারল না। এবার আর কথায় থামল না। লেখক বলছেন, সে ব্যাঘ্রবৎ লম্প দিয়ে স্ত্রীর নরম হাতটা বজ্রমুষ্টে ধরল। আর মারার জন্য অন্য হাত তুলল, মানে শারীরিক হিংস্রতার একেবারে চূড়ান্ত পর্যায়ে। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। স্ত্রী কিন্তু এক চুলও নড়ল না। হ্যাঁ, লেখক বলছেন, চিত্রার পিত পুত্তলিকার ন্যায় অস্পন্দিত কায় দাঁড়িয়ে রইল। স্থির, শুধু স্বামীর চোখের দিকে তাকালো, এমন এক কাতর চোখে তাকালো যে রাজমোহনের মারার জন্য তোলা হাতটা যেন থেমেই গেল, প্রহারকের হস্ত যেন মন্ত্রমুগ্ধ রহিল। এই নীরব চাহনির শক্তিটা কি? এটা কি ভয় নাকি প্রতিরোধ? এটা অসাধারণ একটা মুহূর্ত। এখানে শারীরিক শক্তি নয়, যেন অন্য কোনো শক্তি কাজ করছে। তার দৃষ্টিতে হয়তো ভয় আছে, কষ্ট আছে, কিন্তু হয়তো একটা নীরব অভিযোগ বা অভিমানও আছে। এক ধরনের প্যাসিভ রেজিস্ট্যান্স বলা যেতে পারে। সে আঘাতটা মেনে নিচ্ছে না, আবার সরাসরি লড়ছেও না, কিন্তু তার স্থিরতা, তার দৃষ্টি দিয়েই সে আক্রমণকারীকে যেন দ্বিধায় ফেলে দিচ্ছে। প্রশ্ন জাগে, রাজমোহনের বর্বরতারও কি কোনো সীমা আছে? সে কি একটু হলেও বিচলিত হল? কিন্তু মারতে না পারলেও তার রাগ কমেনি। হাতটা ছেড়ে দিয়ে আবার গর্জন করে উঠল, তোরে লাথিয়ে খুন করব। এই হুমকিটাও তো কম ভয়ঙ্কর নয়। এবার আর স্ত্রী স্থির থাকতে পারল না। তার চোখ দিয়ে দরদর ধারে জল ঝরিতে লাগিল। এই কান্নাটা হয়তো তার ভেতরের সব কষ্ট, সব অপমানের বহিঃপ্রকাশ। হয়তো তার সেই নীরব প্রতিরোধটা ভেঙে গেল। কিন্তু এই কান্নাটাও যেন একটু প্রভাব ফেলল রাজমোহনের উপর। হ্যাঁ, লেখক বলছেন, ইহা দেখিয়া রাজমোহন কিঞ্চিত নরম হইল, তাহার হাত আর চলিল না বটে। যদিও মুখের কথা থামল না, রসনা অবিরল কুটুক্তি বর্ষণ করিয়া চলিল। তার মানে শারীরিক আক্রমণটা থামল, কিন্তু মানসিক নির্যাতন চলতেই থাকল। হয়তো স্ত্রীর কান্না বা আগের স্থির দৃষ্টি তাকে কিছুটা হলেও নাড়া দিয়েছিল, অথবা রাগের প্রথম ঝোঁকটা কেটেছিল, কিন্তু তার মূল স্বভাবটা বদলায়নি। এই সময় রাজমোহনের পিসি আবার এগিয়ে এলেন, সাহস করে। হ্যাঁ, রাজমোহনকে একটু শান্ত দেখে তিনি ভাইয়ের বউয়ের হাত ধরে ঘরে নিয়ে গেলেন। কিন্তু যাওয়ার সময় খুব সাবধানে রাজমোহনকে দুটো কথা শুনিয়ে দিতে ছাড়লেন না। এই অত্যন্ত সাবধানে কথাটা খুব লক্ষ্য করার মতো। পিসিমার চরিত্রটা বেশ জটিল। তিনি সহানুভূতিশীল, তিনি রক্ষা করতে এগিয়ে আসছেন। কিন্তু তাকেও সাবধানে পা ফেলতে হচ্ছে। ঠিক, তিনি সরাসরি রাজমোহনের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। এটা একদিকে তার বিচক্ষণতা, আবার অন্যদিকে সেই সময়ের সমাজে মেয়েদের সীমিত ক্ষমতা, পুরুষের রাগের সামনে তাদের অসহায়তা, সেটাও দেখায়। তিনি সাহায্য করছেন, কিন্তু তারও একটা গণ্ডি আছে। একদম। পরে অবশ্য রাজমোহনের রাগ কমলে তিনি সব কটু কথার জবাব দেন। তার মানে তার মধ্যেও একটা প্রতিবাদী সত্তা আছে। এরপর দৃশ্যটা শেষ হচ্ছে একরকম শান্তিতে। পিসি বৌমাকে সান্ত্বনা দিচ্ছেন। আর রাজমোহন সে গজরাতে বর্জরাতে অন্যদিকে চলে গেল। ভাবতে লাগল, এরপর কাহার মুণ্ডপাত করিবে। মানে রাগটা তার ভেতরেই রয়ে গেছে, শুধু লক্ষ্যটা পাল্টেছে। হ্যাঁ, সংঘাতটা আসলে থামেনি, শুধু কিছুক্ষণের জন্য থেমে আছে।
এই পুরো পরিচ্ছেদটা ১৯ শতকের বাঙালি গৃহজীবনের একটা কঠিন বাস্তবতাকে তুলে ধরে, তাই না? অবশ্যই পুরুষতান্ত্রিক কর্তৃত্ব, স্বামীর আদেশ বিনা প্রশ্নে মেনে নেওয়ার প্রত্যাশা, আর তা না হলে ভয়ঙ্কর নির্যাতন, শারীরিক ও মানসিক। রাজমোহনের চরিত্রটা এর প্রতীক। মানে পরিবারের মেয়েদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখাটাই হয়তো তখন পৌরুষ বা সম্মানের চিহ্ন বলে মনে করা হতো। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। স্ত্রীর সামান্যতম স্বাধীনতাকেও নিজের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা, এটা হয়তো শুধু তার একার বিকৃতি নয়, তৎকালীন পুরুষদের অনেকের মধ্যেই এই মানসিকতা ছিল। অন্যদিকে রাজমোহনের স্ত্রীর চরিত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সে একদিকে যেমন লজ্জাশীলা, স্বামীকে ভয় পায়, সমাজের নিয়ম মানে, অন্যদিকে তার মধ্যে একটা গভীর আত্মসম্মান বোধ আছে, একটা নৈতিক জোর আছে। তার ওই শান্ত অথচ দৃঢ় উত্তরগুলো, অতি মৃদুস্বরের দার্ঢ্য সহকারে, আমি তোমার স্ত্রী, গেলে কোনো দোষ নাই, এগুলোর মধ্যে তার নিজস্ব সত্তার একটা আভাস পাওয়া যায়। আর বিপদের মুখে ওই স্থির থাকা, দৃষ্টি দিয়ে স্বামীকে থামিয়ে দেওয়া, এটা তো তার চরিত্রের এক অপ্রত্যাশিত শক্তির দিক। সে কি শুধুই একজন ভিকটিম, নাকি একজন সাইলেন্ট রেবেল? কনক আর পিসিমার চরিত্রগুলো ভাবায়। হ্যাঁ, নারী সমাজের ভেতরের নানা দিক উঠে আসে তাদের মাধ্যমে। কনক বন্ধু, কিন্তু পরিস্থিতির চাপে সে সরে যেতে বাধ্য হয়। আর পিসিমা, তিনি পারিবারিক গণ্ডির মধ্যে থেকেই যতটা সম্ভব আশ্রয় দেন, সমর্থন করেন। তারা দেখায় যে নারীরা শুধু শিকার নয়, তারা একে অপরের সহায়কও হতে পারে, যদিও তাদের সেই সাহায্যের ধরন বা ক্ষমতা পরিস্থিতি অনুযায়ী আলাদা হয় আর প্রায়শই সীমাবদ্ধ থাকে। তাহলে মোটের উপর আমরা দেখলাম স্বামী সম্ভাষণ পরিচ্ছেদে একটা খুব সাধারণ ঘটনা, জলান্তে যাওয়া, কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের জটিলতা ক্ষমতার অসম বিন্যাসকে সামনে নিয়ে এলো। রাজমোহনের নিষ্ঠুরতা, স্ত্রীর আপাত শান্ত কিন্তু ভীষণ দৃঢ় প্রতিরোধ, আর পিসিমার সেই সীমিত কিন্তু দরকারি ভূমিকা, সব মিলিয়ে ১৯ শতকের এক জটিল ছবি। তাহলে মোটের ওপর আমরা দেখলাম স্বামী সম্ভাষণ পরিচ্ছেদে একটা খুব সাধারণ ঘটনা, জলান্তে যাওয়া, কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের জটিলতা ক্ষমতার অসম বিন্যাসকে সামনে নিয়ে এলো। রাজমোহনের নিষ্ঠুরতা, স্ত্রীর আপাত শান্ত কিন্তু ভীষণ দৃঢ় প্রতিরোধ, আর পিসিমার সেই সীমিত কিন্তু দরকারি ভূমিকা, সব মিলিয়ে ১৯ শতকের এক জটিল ছবি। এই অংশের মূল দ্বন্দ্বটা তাহলে একদিকে পুরুষের নিয়ন্ত্রণকামী মানসিকতা আর অন্যদিকে এক নারীর আত্মসম্মান আর ন্যূনতম মানবিক অধিকার রক্ষার লড়াই। ঠিক তাই। আর স্ত্রীর চরিত্রটা শুধু নীরবে অত্যাচার সহ্য করে না, তার প্রত্যেকটা প্রতিক্রিয়া, সেটা শান্ত উত্তর হোক বা স্থির দৃষ্টি, এক ধরনের প্রতিরোধ তৈরি করে। বঙ্কিমচন্দ্র খুব অল্প কথায় একটা গভীর সামাজিক আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এঁকেছেন। এই তীব্র সংঘাতের পর যখন পরিস্থিতি আপাতত শান্ত, তখন একটা প্রশ্ন মনে আসছে। কি প্রশ্ন? এই যে স্ত্রীর চরিত্রের মধ্যে আমরা একটা দৃঢ়তার আভাস পেলাম, তার যে নীরব প্রতিরোধ দেখলাম, এটা কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি ভবিষ্যতে এর কোনো প্রকাশ আমরা দেখব? মানে এই ঘটনাটা কি তার মধ্যে কোনো স্থায়ী পরিবর্তন আনবে? হ্যাঁ, এই প্রাথমিক প্রতিরোধ কি আরও বড় কোনো পদক্ষেপের সূচনা হতে পারে? এই প্রশ্নটা মনে হয় ভাবার অবকাশ রেখে যায়। সত্যি তাই, এটা একটা ভালো প্রশ্ন। ভবিষ্যতের জন্য একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে গেল এই পরিচ্ছেদটা।